আজকে দেখেন আমাদের প্রতিটি ভাই বোন মারা গেছে, হয়তো অনেকে চিকিৎসা জন্য আইছে, অনেকে ঘুরতে আইছে। আজকে দেশের তো লস হয়ে যাবে, এটা অনেক দুঃখের বিষয়। আমাদের দেশে যদি আরেকটু উন্নত চিকিৎসা হতো তাহলে তো আমরা এদেশে আসতাম না, আর এমন ভাবে কেউ মারা যেত না। এখানকার মানুষ এখনো বাংলাদেশি মানুষদেরকে ইগনোর করে, একটু উল্টা পুল্টা কথা বলে। এইগুলো তো হোটেল না, বসত বাড়ি। সেটাকে 4-5টা রুম নিয়ে একটা হোটেল বানাই দিয়েছে। এইটা বন্ধ করা উচিত। এই দুর্দিনে যদি বাংলাদেশ হাই কমিশনার না আসে তাহলে এই হাই কমিশনার দিয়ে আমাদের কি লাভ? ভারত বাংলাদেশের মধ্যে যখন চলমান এক সন্দেহ অবিশ্বাসের সম্পর্ক বিদ্যমান, ঠিক তখনই ঘটল মধ্য কলকাতায় এই বাংলাদেশি অধ্যুষিত এলাকা নিউ মার্কেটের অত্যন্ত কাছে মির্জা গালিব স্ট্রিটে এই মর্মান্তিক দুর্ঘটনা। সেখানে প্রাণ গিয়েছে আমাদের ভারতীয় সহনাগরিক সহ আমাদের বাংলাদেশি প্রতিবেশী, বন্ধু, স্বজন, আত্মীয়, তাদের মধ্যে প্রায় 8 জনের। এখনো পর্যন্ত যা খবর, স্থানীয় সময় দুপুর 1:30 6 জনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে, আর বাকি 2 জন এখনো শনাক্ত করা যায়নি। তবে যেটি এখনো পর্যন্ত প্রশাসনিকভাবে জানা যাচ্ছে যে এই ঘটনায় সব মিলিয়ে 80 জনকে এই আবাসিক হোটেল থেকে উদ্ধার করা হয় এবং অন্ততপক্ষে আরও 6 জন গুরুতর দগ্ধ হয়েছে এবং তাদেরকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং তারা মৃত্যুর সঙ্গে লড়ছেন। এই 6 জন বাংলাদেশি না আমাদের সহনাগরিক ভারতীয় সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। কিন্তু এখন প্রশ্ন উঠেছে, যেখানে ভারত বাংলাদেশের মধ্যে চলমান অবিশ্বাস, সন্দেহ এবং কূটনৈতিক টানাপোড়েন চলছে, সেখানে অনেক বাংলাদেশি মনে করেন যে পশ্চিমবঙ্গে ক্ষমতা পালাবদল হওয়ার পর তারা নিরাপদ কিনা। সেখানে এই মুহূর্তে কলকাতার এই দুর্ঘটনায় বাংলাদেশি পর্যটকদের প্রাণহানির ঘটনা নতুন করে কি প্রশ্ন তৈরি করে সেটি এখন দেখার বিষয়। তবে অভিযোগ আরও রয়েছে। সেটি কি? এই মুহূর্তে যে সমস্ত বাংলাদেশি এখনো এখানে রয়েছেন তাদের ভুরি ভুরি অভিযোগ। কি সেই অভিযোগ সেটি আগে শুনবো, তারপর আবার ফিরবো আপনাদের কাছে। আপনাদের এতদিন বন্ধ ছিল না, বন্ধ থাকার কারণে এই প্রত্যেকটা হোটেল, আমরা যতগুলি হোটেল গেছি আসার পরে প্রত্যেকটা হোটেলের মধ্যে পরিষ্কার না, একদমই দুর্গন্ধ, একদম পরিষ্কার না। যার কারণে গ্যাস জমা পড়া ছিল। ওনারা এসি চেক করে না, ফ্যান চেক করে না, ঠিকমতো চেক করার পরে মনে হয় আমাদের প্রত্যেকটা হোটেলে যতগুলি হোটেল আছে সবগুলি হোটেল চেক করে দেওয়ার পরে ট্যুরিস্ট নেওয়া বা মেডিকেল প্যাসেঞ্জারকে রাখানো উচিত মনে করি, আমি মনে করি। না, আবার এখানে শুনেন, আমাদের যখন আমরা শুনেছি, যখন আমাদের ট্যুরিস্ট ভিসার একটা প্রসেসিং চলছিল, তখন আপনাদের এখানে সমিতির থেকে অনেক লোক বলেছিল যে আমাদের খুব রাজকীয় ভাগ রাখবে। তো আমরা দেখলাম যে ওইভাবে কিন্তু আসলে আমাদের খেয়াল করছে না। এদিকের মানুষ এখনো বাংলাদেশি মানুষদেরকে ইগনোর করে, একটু উল্টা পুল্টা কথা বলে। কারণ আমরা এখানকার তো মেহমান, আমাদের সাথে ওইরকম ব্যবহারটা করাটা মনে করি আমরা উচিত না। কারণ এখানে আমরা আসছি, যে কোনো একটা কাজে আসছি বা মেডিকেলে আসছি, যে কোনো একটা কাজে আসছি, তো ওই হিসাবে আমাদের ইগনোর করে অনেক করতেছে কিন্তু এখন পর্যন্ত। তো আসলে এটা একটা দুঃখজনক ব্যাপার। এখন তো মনে করেন কতজন মানুষ আসবে, এটার একটা হিসাব, একটা ব্যাপার আছে, কি চিন্তা ভাবনা করেই আসবে। কারণ একটা দেখেন, আমরা 7টা মানুষ মারা যাওয়া মানে মামুলি কথা না, অনেকগুলি ব্যাপার। আমাদের তো মনে করেন কালকে রাতের থেকেই ফোন আসতেছে যে আমরা কি সেভ আছি নাকি, এটার জন্য ফোন করছে আমাদের। আর কূটনীতির ব্যাপারটা যেটা বলতেছেন, এখন পর্যন্ত যারা এই পক্ষ আছে চিন্তা ভাবনা করবে। যদি মনে হয় আমাদের জন্য সেভ ইন্ডিয়া কলকাতা, তাইলে মনে হয় গভর্নমেন্ট যদি বলে আমরা আসবো, এই অবস্থা আমাদের আতঙ্ক থাকছে। কথা ব্যবহার আমাদের সাথে ঠিক করে করছে না। তো গত পরশুদিন বৃষ্টি হয়েছে সারাদিন, কিছু জায়গায় জল উঠেছে, তো আমরা ওই রাস্তা থেকে পার হওয়ার পর আমাদের উল্টো কথা বলছে, এই রাস্তা দিয়ে যাবেন না, ওইখান থেকে যান, পানিতে নষ্ট হয়ে যাবে। এই পানি যে পারে যেতে হচ্ছে, কিন্তু আমাদের ওইভাবে সাপোর্ট করে না আপনাদের এদিকের মানুষগুলো না এখন পর্যন্ত। দেখবেন ভিতরে ঢুকে একটা কাঠের সিঁড়ি আছে, আর পাশে একটা ছোট লিফট। ওই লিফটে সর্বোচ্চ 2 জন যাইতে পারে, আর যেই কাঠের সিঁড়িটা আছে ওইটা দিয়ে উঠতে হবে 4 তলায়। আচ্ছা, রিসিপশন 2 তলায়, মানুষ থাকছে 4 তলায়। যদি কোনো ইমার্জেন্সি কিছু হয়, 2 তলার লোক 4 তলায় টের পাচ্ছে না, যেটা হয়েছে এখানে। আপনি দেখেন যে 4 তলাতে আগুন লেগেছে, কিন্তু 2 তলায় যে রিসিপশনের যারা আছে তারা টেরও পায় নাই, কত লোক মারা গেল। তো এই ব্যবস্থাগুলো পরিবর্তন করতে হবে। আমরা বাংলাদেশিরা কলকাতাতে আসি ট্রিটমেন্টের জন্য, ঘোরার জন্যে, তাই না? তো সেই জন্য আমাদের সেফটি তো ফার্স্ট। আমার হোটেলে আগুন লাগবে কিনা তার কোনো গ্যারান্টি আছে? এসিগুলো, বিশেষ করে হোটেলের যে এসিগুলো, এইগুলোর উপরে বিশেষ নজর দেওয়া উচিত। খুবই বাজে অবস্থা। মানে আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগের যে এসিগুলো, সেইগুলো এই হোটেলে এসি থেকেই তো আগুনটা লাগছে। এইগুলো তো হোটেল না, বসত বাড়ি। সেটাকে 4-5টা রুম নিয়ে একটা হোটেল বানাই দিয়েছে। এইটা বন্ধ করা উচিত। আমরা খুব আতঙ্কিত। বাংলাদেশ থেকে আমাদের অনেক ফোন চলে এসেছে যে আমরা সুস্থ আছি নাকি। এখন আমরা চাবো যে আমাদের যেন হোটেলগুলা সেফটি ভাবে আমাদের রাখা হয়, এসি গুলা চেক করা হয়, কারণ দীর্ঘ 2 বছর আপনাদের এগুলা চলে নাই। তো এখন আমরা এসে আমাদের নিরাপত্তাটা অবশ্যই আমরা চাবো। পানি ঠানি দিয়ে সুস্থ করছে।
তার পরবর্তী আমরা তো এখানে ছিলাম প্রায় 2-3 ঘন্টা। আমরা তারপর সকাল হওয়ার পরে আমরা একটা হোটেল নিচ্ছি, ওইখানে আছি আপাতত। তারপরে আমাদের মালামাল 6টার দিকে বোঝাই দিচ্ছে। অনেক ধোয়া হয়ে গেছিল, অনেক না, বেরোনোর রাস্তা দেখা যাচ্ছে। হ্যাঁ, সিঁড়িতে আগুন ছিল, সেকেন্ড ফ্লোরের সিঁড়িতে আগুন ছিল। 50 বছর 60 বছরের পুরনো লিফট, এখানে যে তাদের তারের ওয়ারিং, ইলেকট্রিক যে ব্যবস্থা খুবই পুরনো, এটাকে আধুনিকের কোনো ছোঁয়াই তারা দেয়নি। আর যে কারণে আমার মনে হচ্ছে এখানে যে আগুন লেগেছে এটাই মেন কারণ হবে। সবচেয়ে বড় বিষয়, আমিও বাংলাদেশি, আমি এখনো জানতে পারলাম না যে কোন ডিস্ট্রিক্টের লোক মারা গেছে। এমনও হতে পারে যে আমি এখন আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে, আমি চলে যাব, কিন্তু তা জানতে পারলাম না কোন ডিস্ট্রিক্টের লোক মারা গেছে। হতে পারে আমার পরিচিত, হতে পারে আমার ঢাকার বাসী, কিন্তু আমরা এখনো ক্লিয়ার জানতে পারলাম না। এখনো বাংলাদেশ হাই কমিশনার এখানে আসেনি। আমাদের বাংলাদেশের জন্য আসে, তাহলে এই হাই কমিশনার দিয়ে আমাদের কি লাভ? আমি হোটেল 2বার ছিলাম, এর জন্য আমি বলতে পারি এই হোটেলের কারণটা। আমার যা ধারণা 100% আমার ধারণা লিফট থেকে এটা শর্ট সার্কিট হয়েছে। একেবারে একজন বাংলাদেশি ক্যান্সার রোগে আক্রান্ত এরকম একজন মধ্যবয়স্ক মহিলা, তিনি জানাচ্ছেন তার দুঃখের কথা, তার ক্ষোভের কথা, তার যন্ত্রণার কথা। আমাদের অনেক বাঙালি মারা গেছে, এটা শুনে অনেক খারাপ লাগতেছে। কারণ আমরা এখানে চিকিৎসার জন্য আসি, অনেকে টুরিস্ট পাওয়ার জন্য ঘুরতে আসছে। এই যে আমাদের ভাইগুলো মারা গেছে, বোনেরা মারা গেছে, শুনে অনেক কষ্ট লাগলো। আমি মাত্র শুনছি, আমি কালকে ওষুধ খাইছি তো ঘুমাইছিলাম, শুনে আমি এখন দৌড়ে আসলাম। এই অবস্থা শুনলে অনেকেই ভয়ে আসতে চাবে না, হোটেল উঠতে চাবে না। আর সত্যি কথা, যারা হোটেল ভাড়া দেয় তাদের একটা মানবতা থাকা উচিত। আমরা এখানে আসলে আগে একটু কম ভাড়া ছিল, এখন তো অনেক ভাড়া করছে, ডাবল। আমাদের বাঙালিদের জন্য একটু ছাড় দেওয়া উচিত তাদের। অনেকে আছে আমাদের সাথে খারাপ ব্যবহারও করে, কিন্তু আমরা তো আপনাদের ভালোবেসে এদেশে আসি, একটু ভালো চিকিৎসার জন্য আসি। কিন্তু অনেক হোটেল আলার আমাদের জুলুম করে ভাড়া বেশি নেয়। আমরা কোনো একটা কাজের জন্য গেলে ওইটার জন্য বেশি নেয়, একটা কাপড় চোপড় কিনতে গেলে আমাদের থেকে ডাবল দাম নেয়। কিন্তু এটা করা উচিত না ভাই। আমরা আপনাদের দেশের অতিথি, কিন্তু এইভাবে আমাদের জন্য আমাদের হস্তনস্ত করা এটা উচিত না ভাই। আজকে দেখেন আমাদের প্রতিটি ভাই বোন মারা গেছে, হয়তো অনেকে চিকিৎসার জন্য আইছে, অনেকে ঘুরতে আইছে। আজকে দেশের তো লাশ হয়ে যাবে, এটা অনেক দুঃখের বিষয়। আমার নিজের কাছে তো খারাপ লাগছে। আজকে যার ভাই মেয়ে সন্তান মারা গেছে তারা তো দেশে পাগল হয়ে গেছে। এই লাশটা নিতেও তো কত কষ্ট হবে, এখানে যেতে হবে ওখানে যেতে হবে, কে আসবে কে নিবে, এটাও তো একটা কষ্টজনক ব্যাপার। আমার ক্যান্সার, আমি ক্যান্সারের পেশেন্ট। আমি মণিপালে দেখাচ্ছি, ওখানে চিকিৎসা করতেছে আজকে 2 বছর ধরে। এখন ঠাকুরপুকুর দেখাচ্ছি, ওখানে আমার অপারেশন করার আমি ওখানে অপারেশন করব। তো আমার ভিসা ম্যাথ নাই, তো আজকে আমি কালকে মাল্টিপাস করতে দিছি, এই জন্য থেকে গেছি, নাহলে আমি কালকেই চলে যেতাম। আমাদের দেশে যদি আর একটু উন্নত চিকিৎসা হতো তাহলে তো আমরা এদেশে আসতাম না, আর এমনভাবে কেউ মারাও যেত না। কারণ আমাদের ভিসা পেতে অনেক কষ্ট হয়, কারণ যেহেতু আওয়ামী লীগ সরকার নেই এখন, হ্যাঁ লড়াই করতে হয়। যেহেতু আওয়ামী লীগ সরকার নেই, আবার বর্ডারে আমাদের ইন্ডিয়ার বর্ডারে হস্তনস্ত করে, বাংলাদেশের বর্ডারে হস্তনস্ত করে। আমরা তো সব দিক দিয়েই ভাই বঞ্চিত হচ্ছি, কারণ আমরা কোনো দিক দিয়েই শান্তি পাই না। ইন্ডিয়ার বর্ডারে গেলে বিজিবির আমাদের করে আটকায় রাখে, বসে রাখে, একটু 19-20 হলে তারা হস্তনস্ত করে। বাংলাদেশের বর্ডারে সেম, তারা যাওয়ার সময় মানুষের সাথে অনেক হস্তনস্ত। আমরা সাধারণ পাবলিক যারা, আমরা সবাই অনেক হস্তনস্ত হই। এটা আপনার মানে ভাষা বোঝার মতো না। চোখে জল এসেছিল যখন এই মধ্যবয়স্ক বাংলাদেশি ক্যান্সার আক্রান্ত মহিলা যখন গল গল করে কাঁদছিলেন এবং বলছিলেন যে আমরা তো শুধু ভালো চিকিৎসার জন্যই ভারতে আসি। যদি বাংলাদেশে একটু ভালো চিকিৎসার ব্যবস্থা থাকতো তাহলে আমাদের আর এত লড়াই করে ভারতে আসতে হতো না। তার অভিযোগ খুব কঠিন কিছু জায়গায়, যার উত্তর হয়তো সহজেই আমাদের দেশের যারা কূটনীতিক তারা দিতে পারবেন। কিন্তু আমি একজন সাধারণ ভারতীয় নাগরিক, সাংবাদিক হিসেবে আমারও প্রশ্ন, ভারত বাংলাদেশের সরকারের মধ্যে এই কূটকাচালি কেন 2 দেশের সাধারণ মানুষের মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে? সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনই খুঁজতে হবে, নাহলে এই প্রশ্ন এক সময় ক্যান্সার হিসেবে 2 দেশের সাধারণ মানুষের শরীরেই বাসা বাঁধবে।